সো আজকে আমাদের যে প্রথম টপিকটা সেটা হলো আমাদের সমান্তরাল সরলরেখা। তোমাকে প্রথমেই বলে দিচ্ছি আজকে আমাদের সমান্তরাল সরলরেখা এটা হলো আমাদের টপিক। ওকে, অবশ্য যদি আমাদের আজকে 3.5 শুরু করতেছি আমরা, এন্ড এটা হলো আমাদের সমান্তরাল সরলরেখা হলো আমাদের আজকে টপিক নেম। এন্ড ইনশাআল্লাহ এই সমান্তরাল সরলরেখা থেকে আমরা শুরু করছি, এরপর আমাদের লম্ব সরলরেখা এটাও বের করব এবং এই জাতীয় যত ধরনের ম্যাথ সব করব। সো সমান্তরাল সরলরেখা শুরু করার আগে তোমাকে একটু বলে দিচ্ছি কয়েকটা জিনিস। প্রথমে যে জিনিসটা বলে দিতে চাইছি, সমান্তরাল বলতে এক্স্যাক্টলি কি বোঝো। সমান্তরাল বলতে বোঝায়, ধরো মনে করো আমার কাছে একটা লাইন আছে, এই একটা আমাদের লাইন, ঠিক আছে, এই লাইনটা, এই লাইনটার সাথে এমন একটা সরলরেখার তুলনা করব যার প্রত্যেকটা বিন্দু, এই লাইনের প্রত্যেকটা বিন্দুতে সমান দূরত্ব অবস্থান করে, তখন এই লাইনের সমান্তরাল বলবো এই লাইনকে। আবার বলি, আমরা যদি চিন্তা করি এরকম ভাবে, এটা হলো আমাদের লাইন 1 এবং এটা হলো আমাদের লাইন 2, ঠিক আছে। এবং লাইন 2 না, আমরা সরলরেখা 1 এবং সরলরেখা 2 এর কথা, সরলরেখা 1 এ এবং সরলরেখা 2 এ, আচ্ছা মাইকটি একটু অফ করো, কার জন্য মাইক অন করো। সরলরেখা 2 এর প্রত্যেকটা বিন্দু একে অপরের থেকে যদি সমান দূরত্বে অবস্থান করতেছে, হ্যাঁ, তখন তাদের কি বলবো আমরা, পরস্পর সমান্তরাল। এখন সমান্তরাল বোঝার আশা করি শেষ, এবং সমান্তরাল এবং লম্ব বোঝা একটা অ্যানালজির মাধ্যমে, ঠিক আছে। আমরা চিন্তা করি আমাদের দুইটা সরলরেখার আমাদের সমীকরণ কি হইতে পারে। আমাদের একটা সরলরেখার সমীকরণ, আদর্শ সমীকরণ হতে পারে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এবং আরেকটা সরলরেখা হইতে পারে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা 1 নাম্বার সরলরেখা, এটা হলো আমাদের 2 নাম্বার, ঠিক আছে। আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার যে দুটো সরলরেখা আছে, এদের তুমি একটু তুলনা করে দেখো। হ্যাঁ, তুলনা করে দেখতে পারবা যে ভাইয়া, আমাদের তুলনা করে দেখতে পারবা যে আমাদের এদের সমান্তরাল হওয়ার শর্তটা কি সেটা তোমাকে জানতে হবে। সমান্তরাল হওয়ার দুইটা শর্ত আছে বা দুই ভাবে আমরা আসলে বলতে পারবো যে এরা পরস্পর সমান্তরাল। কি কি ভাবে? প্রথম কথা হলো, এই প্রথম সরলরেখার ঢাল যদি আমাদের m1 হয় এবং দ্বিতীয় সরলরেখার ঢালও যদি আমাদের m2 হয়, তাহলে দেখো আমাদের m1 এবং m2 যখন সমান হবে, তখন আমরা বলবো এই দুইটাকে আসলে পরস্পর সমান্তরাল। এই দুইটা কি বলবো আমরা, পরস্পর সমান্তরাল সরলরেখা বলবো। আবার বলি, আমাদের প্রথম সরলরেখার ক্ষেত্রে প্রথম সরলরেখার ঢাল m1 এবং দ্বিতীয় সরলরেখার ঢাল যদি আমাদের m2 হয়, তাহলে আমরা এই দুইটাকে বলবো আমাদের কি বলবো, এবং এই দুইটা যদি পরস্পর সমান, তখন তাদেরকে বলবো এই দুইটাকে 1 ও 2 পরস্পর সমান্তরালে আছে বা পরস্পর সমান্তরাল সরলরেখা। অর্থাৎ আমি যদি প্রথম যে আমাদের সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে যদি এইটা নেই, যে ভাই তুমি জানো প্রত্যেকটা স্ট্রাকচারকে, সরলরেখার স্ট্রাকচারকে আমরা যদি y mx c এই আকৃতিতে রাখি, তখন আমাদের ঢাল নির্ণয় করা যায়। কি নির্ণয় করা যায়? ঢাল। এখানে m হলো। সো আমি প্রথমটাকে এই এই স্ট্রাকচারে সাজানো ট্রাই করি, কি হয়ে যায় তখন, b1y is equal to minus a1x minus, ঠিক আছে, বা এটাকে লেখা যায় y is equal to minus a1 divided by b1 into x minus c1 divided by b1। হ্যাঁ, এখানে খেয়াল করো আমাদের যে মাঝখানে এই যে এই জিনিসটা যে তুমি দেখতেছো এখানে, এইটা হলো আমাদের কি m1। হ্যাঁ, এটা হলো আমাদের কি m1, তার মানে m1 এর মান কত, মাইনাস a1 divided by a1 এবং b1 কে যদি ভাগ করি, তখন আমাদের কি, এটা x এর সহগটাই হয়ে যায় আমাদের m1 এর, m1 এর মান আমরা পেয়ে গেলাম। এরপরে এখন তোমাকে যদি আমি বলি যে ভাই m1 এর মান পেয়ে গেলাম, এখন আমাদের কি m2 এর মান খোঁজা লাগবে। হ্যাঁ, m1 এর মান পেয়ে গেছি, কিন্তু মাথায় রাখো m2 এর মান খোঁজা লাগবে। তার মানে দ্বিতীয় সরলরেখাকে আমরা কি করব, এই স্টাইলে বসাবো। সো দ্বিতীয় যে সরলরেখাটা আছে, 2 নাম্বারটাকে আমরা এভাবে ধরলাম, এগেইন আমরা বসাইতে পারবো b2y। দেখো ভাই, এই যে b2y is equal to minus a2 x minus c2, যেটাকে আমরা পরের লাইনে বসাইতে পারবো y is equal to minus a2 divided by b2 x minus c2 divided by আমাদের b2। এটা হবে আমাদের অ্যান্সার। তো এখন যদি তোমাকে আমি বলি যে তাহলে আমাদের এখানে ঢালটা কত, ঢালটা হলো m2 is equal to, দেখো কার সহগ ভাই, এই যে x এর সহগ, মাইনাস a2 divided by 2, এটা হলো আমাদের x এর সহগ, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন যদি তোমাকে বলি, এখন তাহলে এখন কি হবে ভাইয়া, এখন কি হয়, তাহলে তাহলে এখন আমি ডাইরেক্ট বলতে পারবো তোমাকে যে ভাই আমাদের এটা হয়ে গেল, তার মানে আমাদের m1 এবং m1 ইজ ইকুয়াল টু, যদি m2 হয় তাহলে মানটা বসায় দেই। m1 এর মান কত ছিল আমাদের, মাইনাস, আমাদের উপরে থাকবে হলো মাইনাস a1 ডিভাইডেড বাই b1, এদিকে থাকবে হলো কত, মাইনাস a2 ডিভাইডেড বাই, সুতরাং আমাদের মান আসবে হলো a1 ডিভাইডেড বাই b1
ইজ ইকুয়াল টু a2 ডিভাইড বাই b2। হ্যাঁ, তার মানে সোজা কথা কি বলতেছে, সোজা কথা বলতেছে যে আমাদের এখানে ডাইরেক্ট বলতেছি এক্স এর সহগ উপরে আমি a1 কে কি বলবো, এক্স এর সহগ এর, আসলে এইটা না লিখে আমরা এটা কাজ করি, আর টেক্সট লাইন লিখি, এখানে আরেকটা এক্সট্রা লাইন লিখি। এই a2 কে না আমরা ডান পাশে নিয়ে আসি, ডান বাম পাশ ডান এই পাশে নিয়ে আসি। যদি এই পাশে নিয়ে আসি তাহলে লেখা যায় a1 ডিভাইডেড বাই a2 ইজ ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই, যদি হয় তবেই তারা সমান্তরাল। আবার বলতেছি ভাইয়া, a1 ডিভাইড বাই a2 ইজ ইকুয়াল টু b1 ডিভাইড বাই b2 যদি হয়, হ্যাঁ, তবেই তো তারা সমান্তরাল। কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হলো কি ভাইয়া, ডাইরেক্ট বলে দিচ্ছি তোমাকে, ইজ নট ইকুয়াল টু c1 ডিভাইড বাই c2 হইতে হবে। কেন ভাইয়া, মনে রাখবা আমাদের যে যে আমরা তোমাদের মনে আছে আমরা লাস্ট দিন বলছিলাম একই সরলরেখা হওয়ার শর্ত কি? একই সরলরেখা হওয়ার শর্ত ছিল a1 ডিভাইড বাই a2 ইজ ইকুয়াল টু b1 ডিভাইড বাই b2 ইজ ইকুয়াল টু c1 ডিভাইড বাই c2। এটাকে তখন আমরা একই সরলরেখা বলি, ঠিক আছে? সো আমাদের যদি সমান্তরাল হইতো, শুধুমাত্র সমান্তরাল হইতো, তাহলে আমাদের কি হবে, এইখানে শুধুমাত্র a1 a2 b1 b2 এর অনুপাত, ঠিক আছে, একই সমান হওয়া উচিত, কিন্তু ভাই c1 c2 এর অনুপাত একই সমান হওয়া উচিত। এই জন্যই আই গেস তোমরা বুঝতে পারছো যে আমাদের এখানে মানটা কতটুকু হবে, শুধুমাত্র এটা হবে আমাদের কি হবে ওই ডেফিনিট অ্যান্সারটা, যে ভাইয়া আমাদের দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি, আমাদের তা কি বলবো, এক্স এর সহগগুলোর অনুপাত এবং ওয়াই এর সহগগুলোর অনুপাত যদি করি সেটা আমাদের ধ্রুবকের অনুপাতের সমান হবে না, তখন সেই দুইটা সরলরেখাকে আমরা কি বলবো, আমাদের কি বলবো, সমান্তরাল বলবো। এটুকু বুঝতে পারছি? যদি বুঝতে পারি একটু আমরা ডিসি লিখে দিই বা ক্লিয়ার লিখে দিই, দেখি তো কমেন্টে দেখি ডিসি বা ক্লিয়ার লিখছে কয়জন। ভেরি গুড। আচ্ছা, এখানে একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের জন্য আমি অ্যাড করতেছি, এক্সট্রা ইনফরমেশন তোমাদের জন্য অ্যাড করতেছি। এবার একটা অ্যানালজি দিয়ে করি, সবসময় আমরা তো অ্যানালজি ইউজ করলে ভালো হয়, অ্যানালজি দিয়ে আমাদের মনে বেশি থাকে। অ্যানালজি বলতে বুঝো আমরা দুই ধরনের ড্যান্সের কথা জানি, ঠিক আছে? ড্যান্স, সো একটা হলো দেশি ড্যান্স, কি ভাই, দেশি, দেশি ড্যান্স। এইটা কোন সময় অ্যানালজিটা খাটবে, যখন তোমাকে বলবে কি তোমাকে একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার, তোমার কাছে একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার কি করো ভাইয়া, এই সরলরেখার নির্ণয় করো, এই সরল মানে একটা সরলরেখা দেওয়া আছে এবং এই সরলরেখার সমান্তরাল সরলরেখা নির্ণয় করো। হ্যাঁ, এবং এই সমান্তরাল সরলরেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, এটাও দেওয়া আছে। আবার বলি কি দেওয়া আছে, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা নির্ণয় করো, যে একটা নির্দিষ্ট বিন্দুতে দেওয়া আছে, ঠিক আছে? যদি থাকে তখন আমাদের এইটা হবে অ্যান্সার। দেখো ভাইয়া, ধরো মনে করো আমার কাছে দেওয়া আছে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, একটা সরলরেখা দেওয়া আছে। তাহলে আমাকে একটু বলো তো, আমাদের যে সরলরেখাটা হবে এই সরলরেখার সমান্তরাল, তার সমীকরণ কি হবে ভাইয়া? সমীকরণ হবে, মনে আছে, মনে রেখো, দেশি ডান্স আমাদের কি হয় এবং বিদেশি ডান্সে আরেকটা আনালিসিস বলবো না, বিদেশি ডান্স তাও লম্বর ক্ষেত্রে, বাট আপাতত দেশি ডান্সে মনে রেখো, দেশি তো একটু নম্র ভদ্র। সো এখানে তুমি যে পার্টনারকে নিয়ে ড্যান্স করতে গেছো বা তোমার যে পার্টনার আছে তার সাথেই তুমি নর্মালি থাকো। যেহেতু তুমি তোমার পার্টনারের সাথে থাকো, এই জন্য মানে কি এক্স এর পার্টনার এক্স এর সাথেই থাকে, ওয়াই এর পার্টনার ওয়াই এর সাথেই থাকে। এখন তোমার পার্টনার যদি চেঞ্জ না হয়, মনে রাখবা সম্পর্ক কিন্তু আসলে উল্টায় যায় না বা নষ্ট হয় না। তার মানে পজিটিভ সম্পর্ক ছিল পজিটিভ সম্পর্কই থাকে, হ্যাঁ, নেগেটিভ সম্পর্ক ছিল নেগেটিভ সম্পর্কই থাকে, সম্পর্ক বদলায় না, ঠিক আছে? কিন্তু দেখো ভাইয়া, তুমি যেহেতু আসলে ড্যান্স করতে গেছো, ড্যান্স করতে করতে সময় পার হয়ে যায়, আর সময় কি একটা ধ্রুবক, রাইট? তার মানে ধ্রুবকটা চেঞ্জ হয়ে যায়, তার মানে সি1 ছিল এখানে, এখানে সি1 এর জায়গায় আমাদের কে লিখে দিল ইজ ইকুয়াল টু 0। এবার আমি চিন্তা করলাম আমাদের যে এই যে সরলরেখা নতুন যেটা পাইলাম, এটাকে চিন্তা করলাম আমাদের 2 নাম্বার, এবং এই সরলরেখা আমাদের একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, সেই বিন্দুটা কত আমাদের, চিন্তা করলাম যে ধরো মনে করো এই বিন্দুটা হলো x1 y1 বিন্দু দিয়ে গেছে, কি x1 y1 বিন্দু দিয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা x1 y1 এর মান যদি এই সরলরেখার মধ্যে বসায় দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো, কে এর মানটা পেয়ে যাবো। একবার যখন আমাদের কে এর মানটা পেয়ে যাবো, হ্যাঁ মনে রাখবো, একবার যখন আমাদের কে এর মানটা পেয়ে যাবো, কে এর মানটা কি করবো, ঠিক এই সরলরেখার যে এই যে 3 নাম্বার সরলরেখা যেটা লিখছি এখানে বসাই দিই। ফলে ফাইনাল যে মানটা আসবে সেই ফাইনাল মানটা, দেখো ভাইয়া, ফাইনাল যে মানটা আসবে সেই ফাইনাল মানটাই হবে কি আমাদের এই যে সরলরেখার প্রথম যে 1 নং সরলরেখার আমাদের সমান্তরাল সরলরেখা। ওকে, আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখলে আরো বেশি আরো সুন্দরভাবে আরো ভালোভাবে শিখবো। আপাতত এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, জাস্ট মোটামুটি লেভেলে অ্যানালজি পর্যন্ত আমাদের মাথায় ঢুকছে কিনা, এটা just আমাকে জানায়। রুবেল বলো ভাইয়া। হ্যাঁ, যেটা কে দিলেন না ওটাই কি সমান্তরাল সরলরেখা? না, হ্যাঁ, এই যে এটা সমান্তরাল সরলরেখা, কিন্তু কে এর মানটা আমাদের লাগবে।
কে এর মানটা বসায় দিলে তারপরে সমান্তরাল সরলরেখায় পরিণত হচ্ছে, বুঝছো ভাইয়া? গট ইট। ওকে, চলো পরেরটা চলে যাই আমরা। দেখো এখানে খুব সুন্দরভাবে আমাদের এই কথাগুলো লেখা আছে, ভালো করে একটা চিত্র দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। আমাদের প্রথমে এই যে এটা 1 নম্বর সরলরেখা ধরো, এটা 2 নম্বর সরলরেখা রাখো। রেখাদ্বয় কোন মানে রেখাদ্বয় সমান্তরাল হওয়ার শর্ত কি আমাদের? m1 = m2। তুমি দেখছো a1 / b1, a2 / b2, তার মানে আমাদের a1 / a2, b1 / b2 হইলেই আমাদের কি হবে? সমান্তরাল সরলরেখা হবে। আমরা এক্সট্রা একটা ইনফরমেশন জানছিলাম, সেটা হলো আমাদের কি হইতে পারবে না? c1 / c2 হইতে পারবে না। যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? একই সরলরেখা হয়ে যাবে। ঠিক আছে, মানে ধ্রুবক দ্বয়ের অনুপাতও আমাদের এই দুইটার অনুপাতের সমান হবে। এখন লাস্টের মানে একটু দেখো, এখানে আমাদের এম এম ঢাল সমান বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? ঢাল সমান বলতে বোঝায়, তুমি দেখো m1 m2 দুইটাই সমান, মানে কি m মানে tan থিটা, রাইট? m মানে tan থিটা, তার মানে এই থিটার মান x এর সাথে, দেখো x এর সাথে অঙ্কিত কোণ, x এর সাথে x এর ধনাত্মক দিকের সাথে অঙ্কিত কোণ প্রত্যেক ক্ষেত্রেই সমান। তার মানে এটা যদি আমাদের প্রথমটা হয়, প্রথম সরলরেখা হয়, এটা আমাদের দ্বিতীয় সরলরেখা যেটা এটা সমান্তরাল, এটা হলো তৃতীয় সরলরেখা যেটা এটা সমান্তরাল, এটা চতুর্থ সমান্তরাল সরলরেখা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7টা সরলরেখাই কি ভাই আমাদের? এই 6টা সরলরেখাই আমাদের প্রথমটা সমান্তরাল সরলরেখা বুঝাচ্ছে। খুব সুন্দরভাবে এখানে কিন্তু প্রকাশ করে দিচ্ছে। আমরা এর পরেরটা যদি দেখি, এই যে দেখো এটা দেখলে আমরা মোটামুটি লেভেলের ওই যে অ্যানালজি যেটা পড়লাম ওইটার মাথায় ঢুকে যাবে। বলছে কে এর মান কত হলে এত এবং এত রেখা দুইটি সমান্তরাল। প্রথমে আমাদেরকে বলছে কে এর মান কত হইলে এই রেখা দুইটা আসলে সমান্তরাল হবে। তো আমাদের দেওয়া আছে প্রথমটা আমাদের 5x + 4y - 6 = 0, 2x + ky + 9 = 0। দুইটা সরলরেখার মান দেওয়া আছে। এখন তোমাকে বলছে কে এর মান কত হইতে হবে। এখানে হলো, এটা হলো আমাদের কে, ঠিক আছে? তো তোমাকে এখন একটা কথা বলি ভাইয়া, এখানে আমাদের কি দিয়ে বের করতে হবে? এখানে বের করতে হবে ঢাল দিয়ে। কি দিয়ে? ঢাল দিয়ে। তো আমাদের প্রথমে যে কাজটা হবে, আমাদের 1 নম্বরে ঢালটা বের করতে হবে। 1 নম্বরে কোন ফরমেশনে ফালাবো তুমি জানো? ঢাল নির্ণয় করতে আমাদের একটা ফরমেশন আছে, ফরমেশনটা হলো y = mx + c। এই ফরমেশনে ফালাইলে আমাদের x এর যে সহগটা ওইটাই হলো আমাদের ঢাল। তো ঢালটা ফালাই দিই আমরা এখানে। তার মানে 1 নম্বরকে লিখলাম আমরা এখান থেকে যে 4y = -5x + 6। এবার 4 দ্বারা যদি ভাগ দেই তার মানে আমাদের হয়ে যাবে -5/4x প্লাস কি হবে আমাদের 6/4। ওকে, সো এটা হলো m1 মান, তার মানে এটা হলো আমাদের m1। m1 কত আমাদের? -5/4। এরপরটা চলে আসি আমরা, এরপরটা হলো 2x + ky + 9 = 0। সো এখন এটা তো 2 নাম্বার, রাইট? এটা তো 2 নাম্বার, সো 2 নাম্বারটাকে আমরা ওই ফরমেশনেই ফালাবো। সো আমাদের ky লিখতে পারি -2x - 9। সুতরাং y এর মান লিখতে পারি -2/k x -9/k। এটা হলো আমাদের মান, ঠিক আছে? সো আমাদের এইখান থেকে তুমি যা বুঝতে পারতেছো, তার মানে আমাদের m2 এর মান কত? m2 এর মান হলো -2/k। ওকে, সো আমাদের এখন শর্ত অনুযায়ী আমাদের কি বলা হয়েছে? শর্ত অনুযায়ী যেহেতু আমাদের সমান্তরাল বলছে, আমাদের কি বলছে এখানে? সমান্তরাল, রেখা দুটি সমান্তরাল, তার মানে m1 = m2। আর m1 এর m2 সমান হওয়ার কারণে আমাদের এখানে লিখতে হবে -5/4 এবং -2/, তার মানে এখন এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি আমরা, যদি কে এর মান নির্ণয় করতে যাই, কে এর মান দেখো মাইনাসে মাইনাসে কাটা, কে এর মান এই পাশে এসে নির্ণয় করতে পারি, এই পাশে হয়ে যাবে 4 × 2 = 8, আর এই পাশে হবে আমাদের 5। এটা হবে আমাদের অ্যান্সার। সো আমাকে এবারে একটু বলো অ্যান্সারটা কত হবে? k = 8/5। বুঝতে পারছি আমরা? যদি বুঝতে পারি অবশ্যই একটু টিসি লিখে দেবে। কার কার 8/5 বেরোছে দেখি তো। আচ্ছা, আজকে যারা আসছো তোমরা এখানে অ্যাটেন্ডেন্স দিছো আশা করি, ঠিক আছে? আশা করি অ্যাটেন্ডেন্স দিছো। যারা আসে নাই, কেন আসে নাই এটা আশা করি তারা রেখে আসছে, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট, আমরা প্রতিদিন করবো, আমি প্রতিদিন চেক করবো। ওকে ভাই, চলো শুরু করে দিই পরেরটা। তো আমাদের এতক্ষণ আমরা কি করলাম? সমান্তরাল সরলরেখা শিখে ফেললাম। এখন আমাদের এখানে বলছে, যেটা তোমাকে বলছিলাম যে আমাদের সমান্তরাল সরলরেখা তো বুঝে গেলাম ভাইয়া, আমাদের কি করতে হবে? সমান্তরাল সরলরেখা থেকে মানে একটি সরলরেখা থেকে অপর একটি সমান্তরাল সরলরেখা নির্ণয় করতে হবে। আমি তোমাকে একটু আগেই দেখাইছিলাম, জিনিসটা খুব সিম্পল হবে। আমার এই সরলরেখা, সমান্তরাল সরলরেখা যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে সেটা হবে ax by, যেহেতু আমাদের তারা দেশি ড্যান্স মানে সমান্তরাল মানে দেশি ড্যান্স, তার মানে তারা সহজ সরল, তাদের পার্টনার সুইচ হয় নাই, এই জন্য তাদের মাঝখানে চিহ্নটাও চেঞ্জ হবে না। হ্যাঁ, পার্টনার যেহেতু চেঞ্জ হয় না, পার্টনার মানে কি সহগ চেঞ্জ হয় নাই, তাদের চিহ্ন চেঞ্জ হবে না, শুধুমাত্র সময় চলে যাবে, এই জন্য আমাদের ধ্রুবকটা চেঞ্জ হবে।
আর এই ধ্রুবকটা আমরা যখন বসাইতে যাব তখন অবশ্যই ধ্রুবকটার জন্য বসানোর জন্য আমাদের যে কোনো একটা বিন্দু লাগবে, ঠিক আছে? বিন্দুটা ধরো মনে করো যে কোনো কিছু হতে পারে, x1, y1 এ চিন্তা করলাম। x1, y1 এর মানটা আমি যখন এখানে বসাবো অবশ্যই আমি একটা k এর একটা ভ্যালু পাবো। এই k এর যে ভ্যালুটা আছে, এই k এর ভ্যালুটা ফাইনালি আমি যখন এই যে এই 2 নম্বরেরটায় বসিয়ে দিব, তখনই আমাদের এখান থেকে আলটিমেটলি একটা সমান্তরাল সরলরেখা উৎপন্ন হবে। ওকে, তো চলো আমরা পড়া শুরু করি। সো দেখো এখানে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখাটির সমান্তরাল। আবার বলছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত এর সমান্তরাল এবং এত বিন্দু দিয়ে যায়। বলছিলাম না যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলবে যেটা আসলে একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল এবং একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। তো চলো ওইটাই নির্ণয় করা শুরু করি। যদি আমাদের এখানে দেখাই যে 2x প্লাস 11y মাইনাস 2n ইজ ইকুয়াল টু 0, এই যে এই সরলরেখাটার সমান্তরাল সরলরেখার মান কত? সেটা হলো আমাদের 2x প্লাস 11y প্লাস k ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? এবং ভাইয়া এই সরলরেখাটি যাচ্ছে কোন বিন্দু দিয়ে ভাইয়া? 4, -3 বিন্দু দিয়ে যাওয়ায় আমাদের এত এর মান 2 নং এ বসিয়ে দেখি। দেখো ভাই 2 নং এ বসিয়ে পাই। 2 নং এ বসিয়ে পাই কি পাবো আমাদের? 2 ইন্টু 4 প্লাস 11 ইন্টু -3 প্লাস k ইজ ইকুয়াল টু 0। তার মানে আমাদের এখানে 8 থাকবে, এখানে -33 থাকবে, প্লাস k থাকবে ইজ ইকুয়াল টু 0। দেখো ভাইয়া 8 থেকে যদি আমরা 33 বাদ দিই, খেয়াল করো আমাদের এখানে 3 আছে এক্সট্রা, 5 আর 3 8 হয়, যেহেতু 3। আর এদিকে হলো -25 থেকে যায়, কি থেকে যায় আমাদের? 25 থেকে যায়, প্লাস k ইজ ইকুয়াল টু 0। সুতরাং k এর মান কত আমাদের? 25। এই কে এর মানটা আমাদের কোথায় বসাইতে হবে? এই যে 2 নম্বরে বসাইতে হবে। এই 2 নম্বরে বসাই দিতে হবে। যদি বসাই তাহলে আমাদের ফাইনালি যে মানটা আসবে সেটা হলো যে ভাইয়া 2x প্লাস 11y প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের সেই ফাইনাল মানটা। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। যদি বুঝতে পারি, হ্যাঁ রুবেল বলো ভাইয়া। ওটা প্লাস কে হলো কেন? হ্যাঁ, প্লাস কে কেন? ওটা কি কোনটা মাইনাস প্লাস? না? একদম সেকেন্ড লাইনে। মাইনাস কেন হবে? আমি তো ধরছি একটা ধ্রুবক সংখ্যা, তোমার প্লাস কে ধরে নিছি বা মাইনাস, আচ্ছা মাইনাস কে ধরলেও তোমার এখানে -25 আসতো, ঠিক আছে? কে এর মান আলটিমেটলি তোমার ওদিকে মিলা যেত। ওকে, ও ঠিক আছে। তুমি যাই ধরতে পারো, কোনো সমস্যা নেই। তোমার আলটিমেটলি তোমার কে এর মান না, তুমি এখানে যে এই যে জায়গাটায় 25ই তোমার বসানো লাগতো। তুমি প্লাস কে ধরতে মাইনাস কে ধরো তোমার একই জিনিস, কিন্তু নর্মালি আমরা ট্রেডিশনালি প্লাস কে ধরে নিই। ঠিক আছে? Okay. বুঝতে পেরেছি সবাই? যদি বুঝতে পারি একটু ডিসি লেখা দিই। সবার বোঝা শেষ? ওকে, তো চলো আমরা 60 নম্বরে চলে আসি। আমাদের বলছে এক্স অক্ষের সমান্তরাল এবং এত রেখা দুটির সমবিন্দু রেখার সমীকরণ নির্ণয় করো। আমাকে আবার বলছে, দেখো চিন্তা করো, এক্স অক্ষের সমান্তরাল। হ্যাঁ, এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে তুমি জানো সেটা কি হবে? এক্স ইজ ওয়াই, মানে এক্স অক্ষের সমান্তরাল হবে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, এরকম একটা মান। এবং এত রেখা দুইটির সমবিন্দু রেখার সমীকরণ নির্ণয় করো। সমবিন্দু রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। সো তো তোমাকে মাথায় রাখতে বলি, সমবিন্দু মানে কি? একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে এমন একটা রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। সো চলো শুরু করে দিই। হ্যাঁ, যদি আমাদের এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হয়, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সূত্র কি মনে আছে তোমাদের? লাস্ট দিন আমি শিখিয়েছিলাম, y ইজ ইকুয়াল টু বি। এটা হলো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। ঠিক আছে? আবার বলি কিভাবে এটা হইলো ভাইয়া। মনে আছে আমাদের? এই যে ধরো মনে করো আমাদের এক্স অক্ষ, এখানে ধর্ম রাখো y ইজ ইকুয়াল টু বি এখানে। হ্যাঁ, এখানে এটা হলো বি, y ইজ ইকুয়াল টু বি। সো এইটা হলো আমাদের এক্স অক্ষের সমান্তরাল কোন একটা সরলরেখা, যেটা নিয়ে আমরা ডাইরেক্ট বলছি, ধরে নিচ্ছি y ইজ ইকুয়াল টু বি। আমরা বি এর মানটা এখনো জানি না। y ইজ ইকুয়াল টু বি হলো সমান্তরাল সরলরেখাটা। এবার তোমাকে এখান থেকে বলতেছি যে আমাদের বলছে এই সরলরেখাটি এত সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। এত সরলরেখার ছেদবিন্দু দিয়ে যদি যায় তাহলে আসলে জিনিসটা কেমন হয় আমরা একটু লেখা ফেলাই। তো এই সরলরেখাটি 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6 এবং x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 7, এটাকে একটু মডিফাই করে লিখি, x ইজ ইকুয়াল টু 7 প্লাস 2y 3 নাম্বার। ঠিক আছে? আমাদের এটা 1 নাম্বার ধরেন, এটাকে 2 নাম্বার ধরেন।
আর এটাকে 3 নাম্বার ধরেন, হ্যাঁ 2i এটা লিখে ফেলছি, 3 নাম্বারটা লিখে ফেলছি। এবার আমাদের x এর মানটা কোথায় বসাবো? এই যে এই মহাশয়ের জায়গায় বসাই, 1 নম্বরে বসে 3 এর মান, 3 নং এর মান, এর মান 1 নং এ বসিয়ে পাই, বসিয়ে যদি 3 নং এর মান 1 নং এ বসিয়ে পাই, তার মানে 4 ইন্টু 7 প্লাস 2y এটা বসা যায়, প্লাস 3y ইজ ইকুয়াল টু 6। তার মানে 4 7 28, 4 দুগুনি 8, y প্লাস 3y ইজ ইকুয়াল টু 6। এখন যদি তোমাকে বলি ভাই 8y প্লাস 3y হবে হলো আমাদের 11y, আর এখানে হবে আমাদের 28 আছে, 28 কে 28ই রাখতে দেই, সাজিদ ওই রুমে যাও, ইজ ইকুয়াল টু 6। সুতরাং আমরা বলতে পারবো, দেখো ভাই 28 কে ওই পাশে নিয়ে যাও, 28 কে ওই পাশে নিয়ে গেলে 22 আসবে, কত হবে 22। সো 11y ইজ ইকুয়াল টু -22। সুতরাং y এর মান আসবে কিন্তু দেখো, y ইজ ইকুয়াল টু 11 কে যদি 22 দ্বারা ভাগ দিয়ে দাও তাহলে আমাদের -2 আসবে, কত আসবে 2 আসবে। সো আমাদের 2 আসলো। এবার তোমাকে আমি বলবো y এর মান 2 পেয়ে গেছি, এবং y এর মানটা, এই y এর মানটা আমরা কোথায় বসাবো? 1 নং এ বসাবো। ধরো মনে করো এটাকে আমরা 4 নং বললাম, আমরা চিন্তা করলাম, আর যদি এটাকে আগেও বলা উচিত ছিল। এবার y এর মানটা মান কত নং এ? 4 নং এ বসিয়ে পাই, 4 নং এ বসিয়ে, বসিয়ে কি পাই? -2 ইজ ইকুয়াল টু। সুতরাং b এর মান কত আসছে? -2। তাহলে তাহলে উক্ত যে সমীকরণ বাড়ায়, হ্যাঁ বের হয়, উক্ত সমীকরণ সমীকরণ হবে, 4 নং এ বসায় দেখো, এখানে 4 নং এ বসায় দেখো, y ইজ ইকুয়াল টু b এর মানটা বসায় দাও জাস্ট -2, হ্যাঁ, বা যেটাকে আমরা বলবো হইলো y প্লাস 2 ইজ ইকুয়াল টু c। এটাই হলো আমাদের সেই উত্তর সমীকরণ। দেখো তো তোমাদের এটা বের হয়েছে কিনা, সবার এটা বের হয়েছে কিনা। এটা একটু প্যাঁচানো লাগছে, কিন্তু আলটিমেটলি কিন্তু তোমাদের এটা বের হওয়ার কথা। দেখো তো তোমাদের এটা বের হয়েছে কিনা, বুঝতে পেরেছি সবাই? সবার কি বের হয়েছে? জি, ডান। চলো এবার তাহলে আমরা পরেরটা চলে যাই। লম্ব সরলরেখা বলছে, কি বলছে আমাদের? লম্ব সরলরেখা। যদি লম্ব সরলরেখার কথা আমি চিন্তা করি, লম্ব সরলরেখা জিনিসটা কি সেটা একটু চিন্তা করতে হবে আমাদের আগে। সো আমরা এতক্ষণ সমান্তরাল পড়ছি, সমান্তরালটা নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল, এবার আমরা লম্ব সরলরেখা পড়া শুরু করবো। রেডি সবাই? তুমি রেডি কিনা আমাকে জাস্ট জানাও, রেডি কিনা আমাকে জাস্ট জানাও। ওকে। সো চিন্তা করো, আমাদের ওই আবার ওই দুটো সমীকরণের মধ্যে চলে যায়, a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, আবার a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এখন লম্বর ক্ষেত্রে কি বলা হয়েছে? এটা যদি আমাদের 1 নাম্বার হয়, এটা যদি আমাদের 2 নাম্বার হয়, এখন এইখানে আমাকে বলা হয়েছে যে ভাই দুইটা সরলরেখা পরস্পর লম্ব হবে তখনই যখন তাদের ঢালগুলোর গুণফল ইজ ইকুয়াল টু -1 হবে। তার মানে কি, প্রথমটা ঢাল যদি আমাদের m1 হয় এবং দ্বিতীয়টি ঢাল যদি আমাদের m2 হয়, তাহলে m1 এবং m2 এর গুণফল কত হবে আমাদের? কত হবে আমাদের? -1। সো আমরা একটু এম ওয়ান এবং এম টু বের করে দেখি আগের এক্সপিরিয়েন্স থেকে। আমরা যদি বলি এম ওয়ান এর মান আসবে হইলো, আগের এক্সপিরিয়েন্স যদি যাই, তাহলে এম ওয়ান এর মান আসবে -a1 ডিভাইডেড বাই b1, এবং এম টু যে মানটা আসছিল সেটা হলো আসলে এরকম, m2 ইজ ইকুয়াল টু -a2 b2। এটা আগের এক্সপিরিয়েন্স থেকে আমি জানছি, হ্যাঁ। এখন তোমাকে এই এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলে দিতে পারবো। সুতরাং আমাদের এখন যদি লিখি যে m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1, তার মানে আমি এখন লিখে ফেলতে পারবো এখানে -a1 ডিভাইড বাই b1 ইন্টু -a2 ডিভাইড বাই b2, এর মান কত হবে আমাদের? -1। তার মানে আমাদের উপরে হবে আমাদের a1 a2, নিচে হবে আমাদের b1 b2 ইজ ইকুয়াল টু, আমাদের দেখো মাইনাস মাইনাস এদিকে প্লাস হয়ে যাচ্ছে, এদিকে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু -1। তার মানে আমি ডাইরেক্টলি বলতে পারবো যে আমাদের a1 a2 ইজ ইকুয়াল টু b1 মাইনাস b1 b2। সুতরাং b1 b2 কে যদি বাম পাশে নিয়ে আসি, a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু c। এটা এসে পড়বে আমাদের, এটাকে এসে পড়বে আমাদের অ্যান্সারে আসবে। সো এখন যদি তোমাকে ফাইনালি আমি বলে দিতে পারি হ্যাঁ হ্যাঁ a1 a2 b1 b2 মান আমরা পেয়ে গেলাম,
এবার তোমাকে আমি ডাইরেক্টলি বলে দিতে পারবো যে ভাই a1 a2 প্লাস b1 b2 মান আমাদের 0 আসবে, তখনই আমাদের কি হবে ভাইয়া, তখনই আমাদের কি হবে, এই দুইটা পরস্পর লম্ব হবে, এটা কি হবে, পরস্পর লম্ব হবে। বুঝতে পারছি? এটা যদি তুমি বলতে পারো তাহলে কিন্তু তোমাদের আসলে আমাদের দুইটা সরলরেখা পরস্পরকে যে লম্ব হবে এটা কিভাবে হবে এটা কিন্তু আমরা জানি না। বুঝতে পেরেছি এইটুকু? এটুকু বুঝতে পারছি কিনা জাস্ট আমাকে একটু জানাও যে আমাদের, হ্যাঁ এই যে লাস্টে যে পার্টটুকু বুঝাইলাম এইটুকু বুঝতে পারছি কিনা, এই পর্যন্ত বুঝতে পারছি কিনা যে আমাদের দুইটি সরলরেখা যদি আমাদের থাকে। হ্যাঁ বলো ভাইয়া ইরফান, ভাই ইরফান বলো। মাইনাসটা কোথায় গেল? হ্যাঁ ইরফান শোনা যাচ্ছে না তোমার কথা ভাই, একটু ভালো করে বলো। বেশ সেকেন্ড লাইনটাতে মাইনাসটা কোথায় গেল যখন গুণ করলেন? সেকেন্ড লাইনে এই যে মাইনাস এইটা, জি ভাই, এর পরেরটাতে আর কি। আচ্ছা একটু খেয়াল করো, এই যে -1, এই যে -1, -1 কি হয়ে যায়, +1 হয়ে যায় না? বুঝতে পারছো? এন্ড এই পাশে আমাদের কি -1 আছে, এটা তো এরকমই থাকবে। তারপরে তার মানে কি আমরা এখানে পরবর্তীতে এইটা এবং এইটা গুণ করে দিছি, গুণ করে দেওয়ার পর কি আসবে, -b1 -b2 আসছে। পরের লাইনে এইটাই যে -b1 b2 কে এই পাশে নিয়ে আসছি ইজ ইকুয়াল টু 0। বুঝতে পেরেছি ভাই ইরফান? ওকে, এবার আমার অ্যানালজিতে ফিরে আসি। অ্যানালজি হলো এইটা যে আমাদের যেহেতু আমাদের প্রথমে সমান্তরাল বলছিলাম আমরা, তার মানে তখন ছিল ডেসিডাস, এবার হলো আমাদের যেহেতু আমরা লম্ব বলছি তার মানে এটা বিদেশিডাস। ঠিক আছে, চিন্তা করলাম আমাদের a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এটা হলো আমাদের সেই 1 নম্বর সরলরেখা। ঠিক আছে, এবং আমাকে বলছে এই সরলরেখার আমাদের সমান্তরাল, মানে সমান্তরাল না, আমাদের এই সরলরেখার লম্ব সমান্তরাল, লম্ব সরলরেখা অঙ্কন করতে হবে, লম্ব অঙ্কন করতে হবে, এবং যেইটা একটা নির্দিষ্ট বিন্দুতে লম্ব, যেটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে অথবা একটা নির্দিষ্ট বিন্দুতে লম্ব, মানে সোজা কথা এটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, চিন্তা করলাম সেটা x1, y1 বিন্দু দিয়ে গেছে। সো সমীকরণ হলো অনেকটা এরকম, চিন্তা করো। যেহেতু আমাদের বিদেশি ডান্সে কি হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ কার পার্টনারকে এটা দিয়ে আসা যায় না, তাই না? সো কি করে আমাদের পার্টনার অনেক বেশি সুইচ হয়, পার্টনার সুইচ হয়। আগের বার দেশি ডান্সে তো পার্টনার সুইচ হয় নাই, কিন্তু বিদেশি ডান্সে আমাদের পার্টনার সুইচ হয়। এখন পার্টনার সুইচ হলে কি হয় ভাইয়া, এক্স এর পার্টনার চলে যায় আমাদের ওয়াই এর কাছে এবং ওয়াই এর পার্টনার চলে যায় আমাদের এক্স এর কাছে। ঠিক আছে, এখন পার্টনার সুইচ হওয়ার কারণে কি তোমার সম্পর্ক ঠিক থাকবে? না, অবশ্যই ঠিক থাকবে না। তার মানে তোমার আগে পজিটিভ ছিল এখন সম্পর্ক নেগেটিভ হয়ে যাবে, তার মানে আগে যদি নেগেটিভ থাকে তার মানে এখন পজিটিভ হয়ে যাবে। তার মানে তোমার পার্টনার উল্টে, মানে তোমার সম্পর্কটা উল্টে যাবে। যদি উল্টে যায় তার মানে এখানে প্লাস ছিল আমাদের এখানে মাইনাস হবে। এখন দেখো অবশ্যই ড্যান্স করতে করতে আরো একটা জিনিস হবে, সেটা হবে কি ভাইয়া, আমাদের সময় চলে যাবে বা আমাদের কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে কে ইজ ইকুয়াল টু 0। সো আমাদের সূত্র কি দাঁড়াইলো, b1x মাইনাস a1y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা হলো আমাদের 2 নাম্বার চিন্তা। এবার আমরা 2 নাম্বারে x1 এবং x2 মান বসাবো, বসানোর পরে আমরা কে এর একটা ভ্যালু বের করতে পারবো। এই কে এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা বসানোর পরে আমাদের জাস্ট কি করবো, ভ্যালুটা পেয়ে যাওয়ার পরে সেই ভ্যালুটাকে আমরা এখানে বসাই দিব। ইনশাল্লাহ আমাদের কি এসে পড়বে, একটা মান এসে পড়বে, একটা সরলরেখার সমীকরণ এসে পড়বে। সেই সমীকরণ থেকে কি করব আমরা, সেই সমীকরণ থেকে আমরা বলবো যে ভাইয়া হ্যাঁ আমাদের এটা হলো লম্ব সরলরেখার সমীকরণ। আশা করি আমরা বুঝতে পারছি, বুঝতে পারলে আমাকে অবশ্যই একটু লেখো ক্লিয়ার। ওকে, ডান, বুঝতে পেরেছি। চলো, লম্ব সরলরেখার সমীকরণ শেষ। দেখো এবার একটু দেখো আমাদের 61 নাম্বারটা আমাকে বলছে এত এবং এত রেখা দুইটি পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব হবে, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। হ্যাঁ লম্ব হবে, এটা আমাদের সরি, কে এর মান কত হলে এত এবং এত সরলরেখা দুইটি পরস্পর লম্ব হবে, যেটা আগের বার আমরা করছিলাম। আমরা কি করতে হবে, এইটা ঢালটা নির্ণয় করব, এটা ঢালটা নির্ণয় করবো, এবং ঢাল দুইটাকে ঢাল দুই গুণফল কি বলবো আমরা, -1, তখন আমাদের কে এর মান বের হয়ে যাবে। তো এটাকে ঢাল কত হবে তুমি যদি চিন্তা করো, এটাকে কি কোন স্ট্রাকচারে ফালানো লাগবে, দেখো আমাদের 2x মাইনাস ওয়াই প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এই জিনিসটাকে আমাদের কোন স্ট্রাকচারে ফেলানো লাগবে, y ইজ ইকুয়াল টু mx। হ্যাঁ বলো বলো ভাই রুবেল। আর এটা হোমওয়ার্ক দিয়ে দেন। হ্যাঁ না না, আমি হোমওয়ার্ক দেবো না, এটা পড়ায় দিই, আমাদের হোমওয়ার্কটা অনেক কিছু আছে এখন। ওকে, সো mx প্লাস c। সো দেখো আমাদের, তার মানে এটাকে লিখতে পারো y কে এই পাশে নিয়ে যাই, নিয়ে গেলে y ইজ ইকুয়াল টু 2x প্লাস 7 আইসা পড়ে। ওকে, এবং আমাদের আরেকটা যদি বলি, এই যে এখানে এটা আমাদের তো আমাদের এটা ঢাল কত এসে পড়ে, ঢাল এসে পড়ে 2। ওকে, এটা হলো আমাদের m1, ধরে নেই আমাদের ঢাল হলো 2।
এবং এইটার ঢাল যদি আমি চিন্তা করি 3x প্লাস ky মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এটাকে আমি লিখতে পারবো ky ইজ ইকুয়াল টু, দেখো 3 মাইনাস 3x প্লাস 5, যেটাকে আমি আরো লিখতে পারবো y ইজ ইকুয়াল টু আমাদের মাইনাস 3 ডিভাইডেড বাই k x প্লাস 5 ডিভাইডেড বাই k। তার মানে আমাদের মান আসে আলটিমেটলি m2 এর মান, সেটা হলো আমাদের মাইনাস 3 বাই। সো আমাদের m1 পেয়ে গেছি, আমরা m2 পেয়ে গেছি। m1 m2 যখন পেয়ে গেছি, দুইটি পরস্পর লম্ব বলছে। কি বলছে আমাদের? দুইটি পরস্পর লম্ব। যদি পরস্পর দুইটি লম্ব হয়, তার মানে আমাদের m1 এবং m2 পরস্পর সমান। হ্যাঁ ভাই, আবার দেখুন, সরি, m1 এবং m2 কি হবে? পরস্পর তাদের গুণফল কি হবে? -1 হবে। তার মানে আমাদের m1 এবং m2 এর গুণফল কত হবে? -1। তার মানে আমাদের m1 এর মান কত? আমাদের 2। m2 এর মান কত? আমাদের -3 বাই k ইজ ইকুয়াল টু -1। সো আলটিমেটলি আমাদের মান আসবে মাইনাসটা, এবং মাইনাসটা কাটা চলে যায় এবং কেটা ওই পাশে চলে যায়। তার মানে 3 দুগুণে 6 আর এই পাশে কে। সুতরাং কে এর মান কত? আমাদের 6। আশা করি আমরা বুঝতে পারছি। যদি বুঝতে পারো তাহলে এবার আমাকে বলো যে কে এর মান কত আসছে তোমার, এবং তোমার যদি সেম আসে পড়ে অবশ্যই একটু ডিসি লিখে দিও। ওকে, দেখি তো। ডান, পরেরটা চলে যাই। দেখো আমাদের এইখানে সমান্তরাল সরলরেখার সুন্দর একটা জিনিস দেওয়া আছে, আমরা এটা কিন্তু অলরেডি দেখছি। ঠিক আছে, যে আমাদের আলফা এবং বিটা বিন্দুগামী হলে, আচ্ছা এখানে একটা সুন্দর একটা অ্যানালজিও দেওয়া আছে। যদি আমাদের এই সরলরেখার আমরা যদি লম্ব সরলরেখা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের সরলরেখা মানে রেখার সূত্র হলো এইটা। এখন এটা যদি আমাদের আলফা এবং বিটাগামী হয়, আবার বলতেছি, আমাদের এই সরলরেখাটা যদি আলফা বিটাগামী হয়, হ্যাঁ আলফা কমা বিটাগামী হয়, তাহলে আমাদের ওটাকে লিখতে হবে। দেখো আমরা লিখতে পারি bx মাইনাস ay ইজ ইকুয়াল টু বি আলফা মাইনাস এ বিটা, এই আকারে লিখতে পারি। মানে আমরা জাস্ট এক্স এর বদলে আলফা কমা বিটা বসায় দিয়ে যে মানটা আসবে সেটা এখানে লিখেই দেবো। এখন তুমি আমাকে বলবো ভাইয়া এটা লিখলে লাভটা কি? লাভটা কি? এই যে কে এর মানটা আছে না ভাইয়া, এই কে এর মানটা ডাইরেক্টলি এখান থেকে এসে পড়বে। কে এর মানটা ডাইরেক্টলি এখান থেকে এসে পড়বে। আমাদের নরমালি আমাদের বিএক্স মাইনাস এ ওয়াই লিখছিলাম না, এখন আমাদের কে এর মানটার বদলে আমরা কে এর মানটা এই পাশে পাঠিয়ে দিলে, আমরা জাস্ট এই জায়গায় জাস্ট এক্স এর মানটা এবং ওয়াই এর মানটা যদি বসায় দিই, তাহলে সেম মানটাই এখানে এসে পড়বে। তো এখানে দেখবে এইটুকু একটা ধ্রুবক আসবে, যেটা মান আলটিমেটলি আমরা কি পাবো? ওই যে প্লাস কে যে মানটা পাইছিলাম না, ওইটাই পাওয়া যায়। আমাদের একটা সংজ্ঞা থেকে বা উদাহরণ থেকে দেখাইলে মনে হয় ভালো হবে। তো চলো আমরা প্রথমে দেখি 62 নম্বর ম্যাথটা। এখানে দেওয়া আছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 4, -3 বিন্দু দিয়ে যায় এবং এত এর উপর লম্ব। সো আমাদের একটা বিন্দু দেওয়া আছে এবং একটা সরলরেখা দেওয়া আছে, তার উপর লম্ব অঙ্কন করতে হবে। ঠিক আছে, সো প্রথমে আমরা কি করব? এই যে 2x প্লাস 11y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এই একটা সরলরেখা দেওয়া আছে, এর সাথে লম্ব সরলরেখা সমীকরণ নির্ণয় করতে যাচ্ছি। 11x মাইনাস 2y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, কি করছি আমরা? আমাদের পজিটিভটা নেগেটিভ হয়ে গেছে, সম্পর্ক পরিবর্তন হয়ে গেছে। আমাদের এক্স এর সম্পর্ক, দেখো এক্স এর সম্পর্ক আমাদের ওয়াই এর কাছে চলে গেছে, ওয়াই এর সম্পর্ক আমাদের এক্স এর কাছে চলে আসে। ঠিক আছে, এবং আমাদের এখানে এই যে ধ্রুবকের জায়গায় প্লাস কে বসে গেছে। যদি বসা যায়, এবার আমাদেরকে বলছে যে ভাই এটা কোন বিন্দু দিয়ে গেছে? এটা হলো 4, -3 বিন্দু দিয়ে গেছে। যদি 4, -3 বিন্দু দিয়ে যায়, আমরা এখানে লিখতে পারি এক্স এর মান বসাই 11 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু -3। ওকে, এন্ড এদিকে হইলো প্লাস কে 0 সো দেখো আমাদের এখানে 4 11 44 মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণী 6 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তার মানে কে এর মান হবে আমাদের -50। যদি কে এর মান -50 হয়, দেখো 44 আর 6 হলো 50, আর কে এর মান এই পাশে নিয়ে আসলে -50। তো সুতরাং আমাদের যে সমীকরণটা বের হয় সেই সমীকরণটা হলো 11x মাইনাস 2y মাইনাস 50, কে এর মানটা বসে দিলাম ইজ ইকুয়াল টু। এটাই হলো সেই সরলরেখার সমীকরণ। তোমার যদি সেম এসে পড়ে অবশ্যই আমাকে পিসি লিখে দিও, বুঝতে পারবো যে তুমিও বুঝতে পেরেছো। জান সবার? চলো এবার দেখো 63 নাম্বারের কথা বলছে। 63 নাম্বারটা কি দেওয়া আছে? এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত রেখা দুইটির ছেদবিন্দু দিয়ে যায় এবং প্রথমত রেখার উপর লম্ব। মানে এই সরলরেখাটি, মানে যে সরলরেখার কথা বলছে যা তা এই সরলরেখার উপরে লম্ব এবং এই দুইটা সরলরেখা ছেদবিন্দু দিয়ে যায়। প্রথম কথা হলো সরলরেখা দুটিকে লেখো।
3x প্লাস 2y মাইনাস 9 ডাইরেক্ট লিখে দিই ইজ ইকুয়াল টু 0। এটা হলো প্রথম সরলরেখা। এবং দ্বিতীয় সরলরেখা হলো 2x প্লাস 3y মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। এটা হলো দ্বিতীয় সরলরেখা। আমাদের প্রথম এবং দ্বিতীয় সরলরেখা আমরা বুঝে গেছি। এবার আমাদের কি করতে হবে, এদের কি করবো, হ্যাঁ এদের কি করবো, এদের ছেদবিন্দুটা আমাদের নির্ণয় করতে হবে। যদি ছেদবিন্দু নির্ণয় করতে যাই তখন অনেকগুলো সূত্র থাকে, হ্যাঁ তার মানে একটা সূত্র ইউজ করলেই হবে। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে নির্ণয় করি, না দরকার নেই প্রতিস্থাপন পদ্ধতিতে, টু বি অনেস্ট নির্ণয় করা। আমরা একটা কাজ করি, অপনয়ন পদ্ধতিতে নির্ণয় করা ট্রাই করি। ঠিক আছে, একটা কাজ করি, উপরেরটার সাথে আমরা 2 গুণ দিই, নিচেরটার সাথে আমরা 3 গুণ দিই। তার মানে আমাদের একের সাথে আমাদের 2 গুণ দিছি এবং নিচেরটার সাথে আমাদের 3 গুণ দিয়ে মাইনাস করে দিই। 3 গুণ দিয়ে আমাদের মাইনাস করে দিই, যে নেগেটিভ করে দিই, তাহলে আমাদের মানটা আসে এরকম। 2 গুণ দিই 6x প্লাস 4y মাইনাস 9 দুগুণে 18 ইজ ইকুয়াল টু 0। ওকে, আবার এইখানে আসবে হলো আমাদের কত, আমাদের 2x মানে কত হবে 3x, 3 দুগুণে 6x মাইনাস প্লাস 3 3 9y মাইনাস 33 ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমি বলি এইটা এবং এইটা কাটা চলে যায়, তার মানে আমাদের এখানে থাকবে হলো, দেখো কাটা চলে যায়, ফলে আমাদের এখন বলতে পারবো আমরা, দেখো এটা যদি বিয়োগ করে দিই আমাদের দেখো এখানে থাকবে 4y, এখানে 5y, তার মানে মাইনাস 5y। আর এই পাশে আমাদের দেখো যদি 18 এই পাশে থাকতো তাহলে হয়তো আরো ভালো হতো। ঠিক আছে, মাইনাস 18 এই পাশে আছে, এই পাশে হইলো আমাদের 33 আছে। তো 18 থেকে তুমি যদি 33 বাদ দাও তাহলে কত থাকে, এটা প্লাসে 33 হয়ে যাবে না? তুমি দেখো ভাই এখানে থাকবে হইলো যদি আমি বলি 3 আর ওদিক 3 না সরি 3 আর 10 আর 2, সো প্রায় 15 মতো থাকে। ঠিক আছে, 15 থাকে, 18 সাথে তুমি যদি 15 যোগ দাও তাহলে আমাদের থাকে কত, 33 হয়ে যায়। তার মানে এখানে প্লাস 35 থাকে, প্লাস 15 থাকে ইজ ইকুয়াল টু 0। তার মানে সুতরাং y এর মান থাকে কত আমাদের 3, y এর মান কত থাকে আমাদের 3। সো আমাদের x এর মান, আমাদের y এর মান পেয়ে গেলাম, এবার x এর মান পাওয়ার পালা। ওকে, x এর মান তুমি যে কোনো একটা জায়গায় বসায় দাও, এখানে বসায় দাও। তার মানে এখন দেখো 3x প্লাস 3 দুগুণী 6 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তার মানে 3x মাইনাস ইজ ইকুয়াল টু 3। সুতরাং x এর মান হবে আমাদের, সো x এর মান পেয়ে গেছি, y এর মান পেয়ে গেছি। এবার যদি আমি তোমাকে বলি x এর মান y এর মান দুইটাই পেয়ে গেলাম, এবার হলো আমাদের কাহিনী যে x এর মান y এর মান যদি দুইটাই পেয়ে যাও তাহলে আমাদের এবার কি করতে হবে ভাইয়া, আমাদের ছেদবিন্দু নির্ণয় করা হয়ে গেছে, সেটা হলো 1,3 বিন্দু দিয়ে যায়। কোনটা যায় ভাইয়া, এইটার উপরে যে লম্ব সরলরেখা আছে সেটা যায়। তুমি জানো এইটার উপর লম্ব সরলরেখা যেটা আছে সেটার ক্ষেত্রে কি হবে, x এর সহগ হয়ে যাবে আমাদের 2, y এর সহগ হয়ে যাবে আমাদের 3, এবং আমাদের এখানে প্লাস জিনিসটা আমাদের চেঞ্জ হয়ে যাবে মাইনাস হয়ে, এবং আমাদের এখানে মানে কে হবে, আমাদের প্লাস কে হয়ে যাবে, মানে একটা ধ্রুবক এসে পড়বে ইজ ইকুয়াল টু 0। এবার এই যে এই বিন্দু দিয়ে এই লম্বটা গেছে, যদি যায় তাহলে আমাদের মান এসে পড়বে 2 ইন্টু 1, 2 একে 2, 3 ইন্টু 3, 3 3 9 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তার মানে 2 মাইনাস 9 মানে কি মাইনাস 7, আর এদিকে কে ইজ ইকুয়াল টু 0। সুতরাং কে এর মান কত আমাদের, জাস্ট 7 এসে পড়বে। যদি কে এর মান আমরা 7 দিয়ে দিই তাহলে আমাদের সমীকরণটা আছে, সেই ফাইনাল যে সমীকরণটা আছে সেই সমীকরণটা হবে 2x মাইনাস 3y প্লাস 7 ইজ ইকুয়াল টু। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি বুঝতে পারো অবশ্যই একটু ডিসি লিখো। 64 নাম্বারটা একটু চলে আসি আমরা। দেখো ভাইয়া 64 নাম্বার কি আছে, এবি এবং এসি রেখা দুইটি সমীকরণ এত এবং এত, এবি এর উপর অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ নির্ণয় করো। এবং এসি দুইটি সমীকরণ হলো এবি, এবি হলো এটা, এসি বলতে আমাদের এটা বোঝায়, এবি এর উপর অঙ্কিত লম্ব যদি আমাদের এপি হয়, এপি এর সমীকরণ নির্ণয় করো। কোনটা এবি, এপি এর সমীকরণ নির্ণয় করতে বলছে। এবং এসি দুইটির সমীকরণ হলে এবি এবং এসি পেয়ে গেলাম। এবি এর উপর লম্ব এপি হলে সমীকরণ, অঙ্কিত লম্ব এপি হলে সমীকরণটা নির্ণয় করো। আচ্ছা, হ্যাঁ অঙ্কিত লম্ব আছে শুধুমাত্র, কিন্তু এদের ছেদবিন্দুটা দেওয়া নাই। হ্যাঁ, মানে এবি এর উপর অঙ্কিত লম্ব আমাদের এপি যদি হয় তাহলে অবশ্যই সেটা কি আমাদের এ বিন্দু দিয়ে গেছে। কোন বিন্দু দিয়ে গেছে, এ বিন্দু দিয়ে গেছে। এই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের নির্ণয় করতে হবে। মনে রাখবা
এ এবং এসি, এবি এবং এসি পরস্পর যখন ছেদ করে তখন এ বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করে? এ বিন্দুতে ছেদ করে। জিনিসটা অনেকটা এরকম, একটা সরলরেখা এরকম আছে এবং একটা সরলরেখা এরকম আছে। এটা হলো আমাদের, ধরো মনে করো এবি সরলরেখা, এটা হলো মনে করো আমাদের এসি সরলরেখা, ঠিক আছে? কিন্তু তারা ছেদ করছে কোথায়? এ বিন্দুতে ছেদ করছে। এখন আমাদের যে লম্ব সরলরেখার কথা বলছে তার কার উপর লম্ব? আমাদের এইটার উপর লম্ব। সো লম্ব সরলরেখাটা চিন্তা করলাম, ধরো মনে করো এবির উপর যেহেতু লম্ব, ধরো মনে করো এরকম আছে, এরকম আছে। কিন্তু মনে রাখবা এই লম্ব সরলরেখাটা কোন বিন্দু দিয়ে গেছে? এই বিন্দু দিয়ে গেছে। লম্ব সরলরেখা কোন বিন্দু দিয়ে গেছে? এই বিন্দু দিয়ে গেছে। তার মানে ছেদ বিন্দুটা বা এই বিন্দুটা হলো আমাদের এ। সো প্রথমে আমাদের কি করতে হবে? আগেরটার মতো y is equal to 2x plus 1, হ্যাঁ, যেটাকে আমাদের সুন্দর করে লিখে ফেলতে হবে 2x minus y plus 1 is equal to 0। এটা এক নম্বর, মানে এখানে লিখে ফেলতে হবে 4x minus y মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এটা হলো 2 নাম্বার। আমরা যদি এই কাজটা করি যে ভাইয়া আমাদের প্রথম এবং দ্বিতীয় যে মানে প্রথম এবং দ্বিতীয় যে সরলরেখাটা আছে এদের কি করব? এদের সহগগুলোকে দেখো, প্রথম এবং দ্বিতীয় যে সরলরেখাটা আছে, হ্যাঁ, সেই দুইটা সরলরেখার সেই দুটো সরলরেখায় ছেদবিন্দু নির্ণয় করবো। যদি ছেদবিন্দু নির্ণয় করতে দেয় আমাকে, যদি ছেদবিন্দু আমাকে নির্ণয় করতে দেয় তাহলে আমাদের এর মানটা বের হয়ে যাবে। কি মান বের হয়ে যাবে? এর মান বের হয়ে যাবে। তার মানে বেসিক্যালি আমাদের y এর এই যে y0 2x এর যে মানটা আছে না, ওটাকে আমি এখানে বসায় দিই। আচ্ছা অ্যাকচুয়ালি বসায় দিলেই তো হইতো, মানে আচ্ছা ঠিক আছে বসায় দিই। আমাদের দ্বিতীয় সরলরেখাটা ছিল y 4x - 1, y 2x+1 এর মানটা এখানে বসায় দিই। তার মানে 2x+1 = 4x - 1। এটা দ্বিতীয় সরলরেখা ছিল কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তার মানে আমাদের 2x এদিকে নিয়ে গেলে 4x এর জায়গায় আমাদের 4x - 2x হবে। 1 কে ওই পাশে নিয়ে গেলে আমাদের 2 হবে। ওকে, সো বেসিক্যালি আমাদের এখানে 2x আর এখানে আমাদের 2। সুতরাং আমাদের x এর মান কত হবে? আমাদের 1। x এর মান কত হবে? আমাদের 1। যদি x এর মান 1 হয় তাহলে এবার আমাদের y এর মান নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? y এর মান। যদি আমরা এখানে বসায় দিই, এই জায়গায় বসায় দিই, 2 নাম্বারটাই বসায় দিই, তাহলে মান আসবে y = 4 × 1 - 1। তার মানে সুতরাং y এর মান আসবে হলো আমাদের কত? 1 কত আসবে? 3 আসবে। সো কোন ছেদবিন্দু এর অবস্থানটা কোথায়? এর অবস্থান হলো 1,3। যদি 1,3 হয়, এবার তোমাকে আমি যে চিন্তা করতে বলতেছি যে ভাই এবার আমাকে বলো তাহলে এবি এর মানটা নির্ণয় করতে বলো, বা এবি সরলরেখাটা আমাদের চলো নির্ণয় করি। দেখো ভাইয়া আমাদের এটা হলো আমাদের প্রথমটা, 1 নং এর উপর লম্ব যদি অঙ্কন করি সেই লম্ব সরলরেখার সমীকরণ কি হবে? দেখো ভাইয়া আমাদের এক্স এর সহগ যেটা আছে সেটা হলো 2 আছে, ওয়াই এর সহগ -1 আছে। তার মানে এবার আমাদের মানে -1 না 1 আছে, চিন্তা করো আমাদের 1 আছে। সো 1 হয়ে যাবে আমাদের এক্স এর সহগ এবং আমাদের 2 হয়ে যাবে আমাদের ওয়াই এর সহগ। এবং আমাদের মাঝখানে নেগেটিভ চিহ্ন ছিল, মাঝখানে নেগেটিভ চিহ্ন হলো এটা চেঞ্জ হয়ে পজিটিভ হয়ে যাবে। আর এখানে আমাদের কে হয়ে যাবে = 0। এখন আমাদের কে এর মানটা বসাইতে হবে 2y + k = 0 আসতেছে। এখন এই সরলরেখাটি কোন বিন্দু দিয়ে যায়? এই বিন্দু দিয়ে যায়। এই বিন্দুর স্থানাঙ্ক কত আমাদের? 1,3। বসায় দিই 1 + 2 × 3 + k = 0। সো এখানে দেখো 1 + 3 × 6 আর 1 7, তার মানে k = -7। যদি বসায় দিই মানটা আসে করবে এরকম x + 2y - 7 = 0। আশা করি তুমি বুঝতে পারতেছো, আশা করি তুমি বুঝতে পারতেছো, আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেছে। আমাদের ডান এটা? সবার কি ডান বাচ্চারা? ডান। ওকে, সবাই বুঝতে পেরেছি আমরা। এরপরে এইটা একটু দেখো, আমাকে বলছে এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় এত, এত এবং এত আছে। এবি ও এসি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের, হ্যাঁ, রেখাংশের সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে তা বিসি এর সমান্তরাল এবং বিসি এর অর্ধ। সুন্দর একটা কোশ্চেন। সো বিষয়টা হলো অনেকটা এরকম করছে যে আমাদের এইটা হলো আমাদের একটা ত্রিভুজ, আমরা ত্রিভুজটা এখানে আঁকি তাহলে মনে হয় ভালো হবে। আমাদের বিষয়টা অনেকটা এইভাবে করছে যে আমাদের চিন্তা করতে বলছে যে ভাইয়া এটা চিন্তা করো, এটা একটা ত্রিভুজ, সরি। তো চিন্তা করো আমাদের এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের বি এবং এটা হলো আমাদের সি।
সো এ বি এর মধ্যবিন্দু হলো ধরো মনে করো ডি, এবং বিসি এর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু হলো আমাদের E। হ্যাঁ, ডি আর ই কে পরস্পর যোগ করবো, ডি আর ই কে পরস্পর যোগ করবো। যদি যোগ করি তাহলে আমাদের দেখো ডি পাচ্ছি, তাই না? ডি আর ই কে পরস্পর যোগ করলে আমাদের ডি পাচ্ছি। সো চিন্তা করো এবার, ডি আর ই কে যোগ করলে আমাদের যেহেতু ডি পাচ্ছি, এখন আমাকে বলছে দেখো প্রমাণ করতে হবে যে এই যে ডি এর মান ডি হলো আমাদের বিসি এর সমান্তরাল। তার মানে আমাদের বিসি এর সমীকরণটা আমাদের নির্ণয় করব, বিসি এর সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে, বা বিসি এর ঢালটা আমাদের নির্ণয় করতে হবে, এবং এইটারও ঢাল নির্ণয় করতে হবে। ঢাল দুটো যদি সমান হয় তাহলে সমান্তরাল, দ্যাটস ওয়ান থিং। সেকেন্ড কথা হলো আমাদের ডি এর দৈর্ঘ্যটা নির্ণয় করব, দৈর্ঘ্য নির্ণয় করব, এবং আমাদের বিসি এর দৈর্ঘ্যটাও নির্ণয় করব। দেখবো একটা আর একটা দিক। সো প্রথম যে জিনিসটা সহজ সেটা করে ফেলি, দৈর্ঘ্যটা নির্ণয় করা। সো আমাদেরকে প্রথমে বলছে ডি এর ডি হলো আমাদের এ বি এর মধ্যবিন্দু, ডি আমাদের এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। এখন মধ্যবিন্দু নির্ণয় সূত্র কি ভাইয়া? ডি, আমরা বলবো এ এর যে আমাদের স্থানাঙ্ক আছে সেই দুটোকে লিখে ফেলে। এটা হলো 1,1, এটা হলো আমাদের বি এর হলো 3,4। তার মানে আমাদের 1 প্লাস 3 ডিভাইড বাই কমা, এখানে কি হবে আমাদের 1 প্লাস 4 ডিভাইড বাই, আমাদের মান আসবে এখানে যে 4 ডিভাইড বাই 2 মানে কত? 2। আর এখানে আসবে হলো 5 ডিভাইড বাই ডি এর মান এসে বলছে। এবং আমাকে বলছে ই এর মানটা হবে আমাদের কত? আমাদের এসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু যদি হয় তাহলে আমাদের ই এর মানটা যদি আমি এখানে বলি, ই হবে হলো আমাদের, দেখো ভাইয়া আমাদের এই যে সি এর মানটা কত? আমাদের সি এর মানটা হলো 5,-2। যদি হয় তাহলে আমাদের কি করতে হবে? 5 আর 1 যোগ করতে হবে। হ্যাঁ, 1 - 2 যোগ করতে হবে ডিভাইড বাই, যদি করি আমাদের মানটা আসবে হলো আমাদের ই এর অবস্থানটা আসবে, ই হলো 5 আর 1 6 ডিভাইড বাই 2, তার মানে 3। এখানে হবে 1 থেকে যদি 2 বাদ দিই তাহলে -1/2 হবে হলো আমাদের। সো আমাদের ডি আর ই এর অবস্থানটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলছি, মধ্যবিন্দুর অবস্থান আমাদের নির্ণয় করা শেষ। যদি নির্ণয় করা শেষ হয় এবার তো বাকিটা খুব ইজি, তাই না? আমাদের ডি আর ই নির্ণয় করে ফেলছি, এবার আমাদের কি করতে হবে? দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে তাহলে ডি এর মান হয় কত? মান হয় এরকম, হ্যাঁ, রুট ওভার আমাদের কি হয় দেখো, 2 - 3 হোল স্কোয়ার প্লাস কত হবে আমাদের 5 ডিভাইড বাই 2, মাইনাসে মাইনাসে প্লাস হাফ হোল স্কোয়ার। মানে মান আসবে √, দেখো ভাই 2 - 3 কত? -1 না? -1 হলো আমাদের এখানে 1 এসে পড়বে, মাইনাসে মাইনাসে +1 এসে পড়বে, প্লাস এখানে 5 আর হাফ, তার মানে আমাদের 6 উপর হবে 6, 6 স্কোয়ার মানে 36, নিচে হবে আমাদের কত? আমাদের 4। তার মানে ফাইনালি আমাদের যে মান আসবে আমাদের 4 আর, তোকে যদি 4 আর 36 যোগ করি 40 ডিভাইড বাই 4, তার মানে 10 √10 নিয়ে নিই। দেখো তো সবার √10 আসছে কিনা? এখানে √10 আসছে। এটা হলো ডি এর মান। এবার আমাদের কি করবো? বিসি এর মানটা নির্ণয় করতে যাচ্ছি। বিসি এর মানটা কি হবে ভাইয়া? আমাদের বি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব, তার মানে আমাদের 5 - 3 লিখতে পারবো হোল স্কোয়ার। একই রকম ভাবে আমাদের -2 -4 লিখতে পারবো হোল স্কোয়ার। তার মানে এখানে আসবে হলো 2 স্কোয়ার, আর এখানে আসবে হলো আমাদের -2 -4 মানে কত? আমাদের 6 স্কোয়ার। সো এখানে আসবে হলো 4, এখানে হলো 36, তাই না? তার মানে 40 কে আমরা লিখতে পারবো 2√10। তো সুতরাং আমরা লিখতে পারি যে বিসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু, দেখো এখানে যেহেতু √10 তার মানে 2d, এটা লিখে ফেলছি। ওকে, একটি আরেকটার দ্বিগুণ। হ্যাঁ, এটা ডান। এবার আমাদের কাহিনী কি? এবার কাহিনী হলো আমাদের ডি এর সরলরেখা নির্ণয় করবো, এর বিসি এর সরলরেখা নির্ণয় করব। আমরা দেখবো একটা আরেকটা সমান্তরাল কিনা, মানে ঢাল নির্ণয় করে দেখবো একটা একটা সমান্তরাল কিনা। যদি আমরা ডিই সরলরেখা নির্ণয় করে দেখি, সেক্ষেত্রে আমাদের সূত্র কি ভাইয়া? দুই বিন্দুগামী সরলরেখা নির্ণয়ের সূত্রটা কি সেটা একটু লিখবে এখানে। দুই বিন্দুগামী সরলরেখা নির্ণয় করার সূত্র হলো y - y1 ডিভাইডেড বাই y1 - y2 is equal to x - x1 divided by x1 - x2। সো আমরা যদি লিখি তাহলে লেখা যায় এখানে, সো ভাইয়া দেখো y - y1 যেহেতু, তার মানে আমাদের ডাইরেক্টলি এখান থেকে আমরা লিখি যে কত, হ্যাঁ,
এই দেখো ডি এর মানটা বসে, ডি এর মানটা বসে, ডি এর মানটা কত আমাদের, এই যে এটা ডি এর মান, ই এর মান। তার মানে ওয়াই কত আমাদের 5, সরি প্রথম হলো আমাদের ওয়াই মাইনাস 5 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 2 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হাফ, আর এদিকে আমাদের এক্স মাইনাস 2, এদিকে আমাদের 2 মাইনাস 3। তো মানটা হবে এরকম যে উপরে হবে, নিচে হবে 2, উপরে হবে 2y মাইনাস 5, আর নিচে হবে আমাদের 2, আর উপরে হবে আমাদের কত, আমাদের 5 প্লাস 1, 5 প্লাস 1। এদিকে হবে আমাদের এক্স মাইনাস 2, আর এদিকে হবে মাইনাস 1। তার মানে এরকম হবে, এই 2 আর 2 কাটা হয়ে যাবে, উপরে 2y মাইনাস 5, নিচে হবে আমাদের 6, আর এদিকে আমাদের এক্স মাইনাস 2, নিচে হবে আমাদের মাইনাস। এবার যদি আমরা কি করি, আর গুণ করি, তার মানে মান তখন আসবে, আর গুণ করলে তখন দেখবো মান আসবে যে আমাদের 5 মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস গুণ করছি তাই না, ইজ ইকুয়াল টু 6x মাইনাসে মাইনাসে, দেখো মাইনাসে মাইনাসে, দেখো এখানে আমাদের যেহেতু প্লাস আছে, দেখো প্লাস 6 আছে, গুণ হয়ে যায় 6x মাইনাস 7 গুণি 12, এটাকে আমরা আলটিমেটলি বলে দিব, দেখো ভাইয়া 6x প্লাস 2y, 6x প্লাস 2y, হ্যাঁ, আর 5 এদিকে আছে, 12 ওদিকে আছে, তার মানে মাইনাস 17 ইজ ইকুয়াল টু 0। এটা হলো আমাদের ফাইনাল মান এসে পড়বে। দেখো তো ভাইয়া, এইটা আসলে আমাদের কিসের মান, ডি এর মান এসে পড়ছে, কি এসে পড়ছে, ডি এর মান এসে পড়ছে। তুমি যদি এখান দিয়ে ঢাল নির্ণয় করো, তাহলে দেখবা যে আমাদের 2y ইজ ইকুয়াল টু মাইনাস 6x প্লাস 17 থাকে, যেটাকে y বলবো আমরা, মাইনাস দেখো 6 কে যদি 2 দ্বারা ভাগ দিই 3 থাকবে, কত থাকবে, 3 থাকবে, 6x প্লাস 17 ডিভাইডেড বাই 2 থাকবে। দ্যাটস ওয়ান থিং, দ্যাটস ওয়ান থিং। এটা হলো আমাদের মাইনাস 3। এবার আমরা যদি জিনিসটাকে চেঞ্জ করি আবার, দেখো এখানে আমাদেরকে এম এর মান কত, আমাদের m1 এর মান কত, আমাদের m1 এর মান হলো আমাদের -3। ওকে, চিন্তা করি, এটা হলো ডি এর ক্ষেত্রে। এবার আমরা সেম জিনিসটা করব, কার জন্য করব, পরেরটার জন্য, বা আমাদের বিসি এর জন্য করব। সেম জিনিসটা আমাদের বিসি এর জন্য করব। চলো, সেম জিনিসটা আমাদের বিসি এর জন্য করব। ওকে, যা এখানে করলাম সেই জিনিস, সেম জিনিসটা আমরা বিসি এর জন্য করি। ওকে, বিসি এর জন্য যদি করি, বি সি এর ক্ষেত্রে সরলরেখার সমীকরণ, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সূত্রটা কি আমাদের y মাইনাস y1 ডিভাইডেড বাই এক্স, সরি ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। মানটা কি আসবে আমাদের, দেখো আমাদের বিসি যদি আমি বলি y মাইনাস y1, তার মানে আমাদের y মাইনাস 4, তার মানে 4 মাইনাসে মাইনাসে প্লাস 2, আর এদিকে হবে আমাদের দেখো x মাইনাস x3, আর এদিকে হবে আমাদের 3 মাইনাস 5। ওকে, সো মানটা অনেকটা এরকম আসবে, y মাইনাস 4 আসবে, আর নিচে আসবে হলো 6, এদিকে আসবে হলো x মাইনাস 3 আসবে, এদিকে আসবে হলো কত, -2। হ্যাঁ, আর যদি গুণ করে দেই, দেখো ভাইয়া গুণ করে দিই, এটা এদিকে নিয়ে আসে, তাহলে আমাদের y মাইনাস 4 আসে, এদিকে আসবে হলো দেখো 6, যদি চলে যায় 6 মাই ডিভাইড বাই -2, এদিকে x মাইনাস কত আসে পড়ে, 3 আইসা পড়ে। সো y মাইনাস 4 ইজ ইকুয়াল টু, দেখো 3 দুগুণি এখানে এসে পড়ে -3, এক্স গুণ দিয়ে দিই, মাইনাসে মাইনাসে প্লাস 9। ওকে, সো এবার আমরা 4 কে যদি এই পাশে নিয়ে যাই, y ইজ ইকুয়াল টু, দেখো 4 কে যদি এই পাশে নিয়ে যাই -3x, -4 যদি এই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের 9 আর 4 কত হয়, আমাদের 13 হয়ে যায়। সো আশা করি আমরা বুঝতে পারি 13 হয়ে যায়। এখানে আমাদের m2 এর মান কত, আমাদের -3। সো m1 ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি হয়ে যায়, m2 হয়ে যায়। তার মানে তুমি বুঝতে পারছো m1 ইজ ইকুয়াল টু m2 ইজ ইকুয়াল টু -3 যেহেতু হইছে আমাদের, তার মানে এরা পরস্পর পরস্পরকে সমান। হেন্স কি হয়ে গেল, আমাদের পুরো জিনিসটা আমাদের দেখানো হয়ে গেল। বুঝতে পারছি সবাই? দেখো তো বুঝতে পারছি কিনা আমরা সবাই, বুঝতে পারলে একটু ডিসি লেখা দাও গাইস। এরপর আমাদের 67 নাম্বারে চলে আসে।
67 নম্বরে কি দেওয়া আছে, এত বিন্দু হতে এত বিন্দুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এগুলো আসলে দিয়ে দিছে। ঠিক আছে, লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে এটা দিয়ে দিছে, যদিও এটা আসলে আমাদের পরবর্তী একটা ম্যাথ। ঠিক আছে, পরবর্তী এটা দেখো, এত এত বিন্দু দুইটির সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, এটাও পরবর্তী চ্যাপ্টারে একটা ম্যাথ। আমরা নেক্সট দিন 66 থেকে শুরু করি। কত থেকে শুরু করবো? 66 থেকে শুরু করবো। ওকে, আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা যদি এই পর্যন্ত সবকিছু বুঝে থাকো, এই পর্যন্ত সবকিছু বুঝে থাকো, তাহলে একটা কাজ করো, তোমাদের বইতে আমাদের 3.5 এর লম্ব এবং সমান্তরাল যত ধরনের ম্যাথ আছে সবগুলো তোমাদের হোমওয়ার্ক করে অবশ্যই তুমি গ্রুপে জমা দিয়ে দিতে পারো বা হোমওয়ার্ক করে ফেলতে পারো। ওকে, আজকে তো ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে কবে আবার, আমাদের আজকে শনিবার ছিল, তোমাদের সাথে আবার সোমবার দিন দেখা হবে। ওকে, আমাদের ক্লাস এইটুকুই। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করার টাইম। হ্যাঁ, এটা হলো কিউএনএ সেশন। এখন কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ইরফান বলো ভাইয়া। ইরফান বলো আপু, ভাইয়া। ভাইয়া গতকালকে যে 51 নম্বর ম্যাথটা বাকি ছিল, এটা আমি একটা সহজ নিয়মে করেছিলাম। এটা কি আচ্ছা আচ্ছা, দেখাবো? দেখাও তো ভাইয়া আমাকে। 1 মিনিট আমি দিচ্ছি। আর কারো কোনো প্রশ্ন আছে? রিধি, আছো তুমি এখানে ভাইয়া? জি ভাইয়া। তোমার আব্বু মেবি আমাকে কল দিছিল, রাইট? হ্যাঁ। আচ্ছা, আমি কল পাইছি, সমস্যা নেই, প্যারা খাও না। ওকে, আচ্ছা ঠিক। আচ্ছা। দেখো, এখানে বলা আছে যে এত এত 45 ডিগ্রি, এও বি এর মান হলো 4 এর বর্গ একক, হাফ অফ এও এবং বিও ইজ ইকুয়াল টু এত। সো এও ইজ, হ্যাঁ ভাই, এইটা আমি লাস্ট দিন করানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ, এত ইজ ইকুয়াল টু এত, 4 ও বি ইজ ইকুয়াল টু এত, তার মানে ও ইজ ইকুয়াল টু এত। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। তুমি যে জিনিসটা বলছো ওইটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, ওইটাই করবো ভাইয়া। ঠিক আছে, রুবেল বলো ভাইয়া। ভাইয়া মানে কয়েকদিন থেকে পড়ায় মন বসছে না। মনে করেন বই দেখলেই মনে হচ্ছে যে এত রিডিং করতে হবে, এত করতে হবে, পড়বো না। এরকম একটা জিনিস। বুঝতে পারছি। এটা হয় মাঝে মাঝে। আম, আমি একবার 15 কিলোমিটার ম্যারাথন দিয়ে দিয়েছিলাম ফট করে। Like, আমি কোনোদিন 15 কিলোমিটার ম্যারাথন দৌড়াই নেই। ইট ইজ ভেরি এম্বারেসিং যে আসলে আমি মনে হয় 3-4 কিলোমিটার, আমি ভাবছিলাম হয়তো অ্যাটলিস্ট 15 কিলোমিটার টানতে, আস্তে আস্তে টানতে পারবো, সমস্যা নেই। কিন্তু একটা টাইমের পরে আমি আর পা কাজ করা বন্ধ করে দিয়েছি। এন্ড তারপরে আমার আসলে আর সামনে আগে ইচ্ছা করে না। আই ওয়াজ লাইক একটু বসি, ঈদ করি। আসলে এটা হার জিতের কোনো সমস্যা আছে না, এটা আসলে কে দেখতেছে কে জিততো কে হারলো? হ্যাঁ, কেউ দেখতেছে না আসলে, কেউ আমাকে জানেও না চেনেও না ওখানে। কে যে দেখতেছে যে আমাকে জিতলাম নাকি হারলাম, কোনো আসলে ম্যাটার করে না এই জিনিসটা। হ্যাঁ, তো আমি জাস্ট রাস্তার পাশে বসে পড়ছি। এন্ড দেন দের ইজ দিস, একটা ছেলে গেল ওর মাঝখানে, জাস্ট মানে আমার সামনে দিয়ে একটা ছেলে গেল এন্ড আর একটা মেয়ে গেল। দেন দুইজনে আমার দিকে উইয়ার্ড ভাবে একটা লুক দিল যে আমি আসলে বইসা আছি, আই মাইট বি উইক। মানে মাইন্ড করতেছে, মানে মাঝে মাঝে মানুষের চেহারা দিকে বলছে আই মাইট বি উইক। আমি মেবি এগুলো দেই না, আর আমার তখন একটু মোটা সোটা, এখনো যেমন মোটা সোটা আছে তখন একটু মোটা সোটা ছিলাম। এন্ড আমার কেন জন্য মনে হলো আমাকে জাজ করতেছে। হ্যাঁ, and বিষয় কি যে দেখো, আমার ইগো নাই, বাট ইউ ক্যান নট থিঙ্ক মি অ্যাজ উইক, ইউ ক্যান নট টেক মি অ্যাজ ইউনো, ওই ওই ছেলেটা যে আসলে যাকে জাজ করা যায়। ঠিক আছে, তো এটা একটা ইন্টারনাল ইগো, এটা ইন্টারনালি আমি ঘাটতে রাখি। ঠিক আছে, তো তোমার এই যে এখন যে জিনিসটা হচ্ছে, নোবডি ইজ জাজিং ইউ, এটা ফিল করতেছো। হয়তোবা সবার থেকে একটু আগে আসছো। হয়তোবা এখন একটু রেস্ট নিলে ভালো হয়, পড়ালেখা করতে ইচ্ছে করে না, এত পড়ালেখা কে করে? আমারও তো মনে হচ্ছিল ওই রেসের সময় যে এত দূরায় কে দৌড়ায়, কেউ তো দেখতেছে আমারে যে আসলে কেউ অ্যাপ্রিসিয়েট করবে বা কিছু একটা। কিন্তু ভাই বিশ্বাস করো, মানুষ কোথাও না কোথাও কেউ না কেউ জাজ করতেছে। কেউ না কেউ তোমার রিলেটিভ আছে যে জাস্ট ওয়েট করতেছে তুমি কবে খারাপ রেজাল্ট করবে। কেউ না কেউ মনে করো ওই যে থাকে না,
তোমাদের আমাদের লাইনের মধ্যে থাকে, মানে আমাদের আশেপাশে থাকে, জাস্ট ওয়েট করছে তুমি কবে ফেল করবো, আবার তুমি একটা খারাপ রেজাল্ট করবো, বা তোমার আউটকামটা ভালো হবে না। তো তাদের জন্য হইলো এই যে, তারপরে হলো আমি যে কাজটা করছি, দাঁড়াইছি, দৌড়াইছি, ওই রেসটা আমি আমার 5 কিলোমিটার এবং 7 কিলোমিটার রেসের যে রেকর্ড ছিল তার আগে শেষ করছি। তো আই হোপ তুমি বুঝতে পারতেছো আমি তোমাকে কি বলছি। ইউ আর থিঙ্কিং নোবডি ইজ গোয়িং ফর, মানে ফারার দেন ইউ, মানে তোমার থেকে সামনে না লোক যাচ্ছে না, এবং মানুষ তোমাকে আসলে জাজ করতেছে না, জাজ করা বন্ধ করেনি, তাহলে ভুল ভাবতেছো। কিছু মানুষের মুখ আটকে দেওয়ার জন্য, যাতে তারা কথা বলতে পারে না, দম বন্ধ হয়ে বইরা যায়, এই জন্য তোমার সাকসেসফুল হইতে হবে, তাই না? জি, আর ওই যে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারে না সাকসেসফুল যারা হইতে চায়। ওকে, ঠিক আছে। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে কারো? কারো কোনো প্রশ্ন আছে? আজকে ঐশী আজকেও খুব বেশি একটা কেমন যেন ছিল যে কোনো প্রশ্ন করে নেই, কিছু করে নেই। বুঝতে পারছি। ওকে, তোমরা কি কেউ হোমওয়ার্ক জমা দিছিলা? দেখি তো, শো অফ হ্যান্ডস, কে হোমওয়ার্ক জমা দিছে এখানকার? ইরফান, কয়টার সময় হোমওয়ার্ক জমা দিছো? ভাই আপনি যখন গ্রুপের মধ্যে মেসেজটা দিলেন তখনই। বুঝতে পারছি, আমি তারপরে তো গাড়িতে ছিলাম, দেখ করি নাই, কিন্তু তোমাদের হোমওয়ার্ক আগে জমা দেওয়ার কথা না? একটা কাজ করবা, ভাই, আগে জমা নেক্সট, দেওয়ার কথা ছিল, আমি একটু বাইরে ছিলাম, এই জন্য বাইরে থেকে এসে আবার বুঝতে জমা পারছি, দিলাম। আজকে ক্লাসে তো তোমাদের হোমওয়ার্ক দিলাম না, বাট তোমাদেরকে টাস্ক দিলাম যে আসলে ওই যে সমান্তরাল সরলরেখার যত ধরনের প্রবলেম আছে বা লম্ব সরলরেখার যত ধরনের প্রবলেম আছে সব শেষ করে ফেলবে। হ্যাঁ, নেক্সট দিন থেকে আমি যখন হোমওয়ার্ক দিব অ্যাটলিস্ট ট্রাই করবা 4টার আগে শেষ করতে, 4টার আগে জমা দিয়ে দিতে, যেদিনকে ক্লাস তার রাত মানে আগে বিকালবেলা 4টার দিকে দিয়ে দিতে। কারণ এরপরে আমি নিজে বের হয়ে যাই অফিস থেকে, তখন মনে করো আর দেখা হয় না কারো হোমওয়ার্ক। তো একটু ট্রাই করবা, আর প্লিজ পারলে আমাদের ক্লাসের জন্য একটা সুন্দর একটা রিভিউ দিও। ওকে, ক্লাসটা কেমন লাগলো, এতদিন পর্যন্ত এতগুলো চ্যাপ্টার পড়লাম, কেমন লাগলো? অবশ্যই চ্যাট জিপিটি মেরো না, যা আসে ভিতর থেকে লেখো। ওকে, নাথিং এলস। পারলে এই যে আমরা যে স্ক্রিনশট গুলো আছে ওগুলো তো আছে, যেমন ফর এক্সাম্পল তুমি খুব ভালো একটা স্ক্রিনশট এটা নিতে পারো, যে আহ, এই যে এই মাত্র একটা ভালো একটা স্ক্রিনশট নিতে পারো, নিয়ে তারপরে মনে করো আসলে পোস্ট করতে পারো। ওকে, সো এইভাবেই মনে করো আস্তে আস্তে সামনে আগাবে। আমাদের যেহেতু নতুন মাস শুরু হয়ে গেছে, ওটা সবাই জানে। ওকে, আমাদের নেক্সট ক্লাস থেকে একটু ক্রিটিক্যাল জিনিস, একটু ডিফিকাল্ট জিনিস পড়া শুরু করবো। আই হোপ সবার আজকের ক্লাসটা ভালো লাগছে, নেক্সট ক্লাসটা আর একটু সুন্দর হবে। ওকে, তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। আল্লাহ হাফিজ সবাইকে।